কোরবানির জন্য একটা গরু খুঁজতেছিলাম, একটা গৃহপালিত গরু, যে গরুটাকে পারিবারিক পরিবেশে ভালোবেসে বড় করা হয়েছে। গরুটা হবে নিখুঁত, দরদামে ক্রেতা বিক্রেতা উভয়ে খুশি থাকবে এবং গরুটা সারা জীবনের জন্য আমাদের স্মৃতি হয়ে থাকবে। কোরবানির এক গরু কিনতে গিয়ে আমরা জীবনটাকে কঠিন করে ফেলি। আমরা হাটে যাই, প্রচন্ড গরমের মধ্যে গরু খুঁজতে গিয়ে হয়রান হই। কখনো আমরা ফার্ম থেকে গরু কিনি, কখনো বা অনলাইন থেকে কিনি। এতে কখনো আমাদের শান্তি হয় বা কখনো হয় না। কখনো শান্তি হলো কি হলো না সেটাও আমরা বুঝি না। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল সহজ এবং আরামদায়ক একটা পথ খুঁজে বের করা। আগের রাতে সিদ্ধান্ত হলো যে আমি, ইসমাইল ভাই এবং বুলবুল তিনজনে মিলে বেরিয়ে পড়ব। আমরা ইসমাইল ভাইয়ের সেডান কারে করে যাব আই হাই রাহি নামে একটা গ্রামে। সেই গ্রামবাসীদের মধ্যে খুঁজে দেখব যে কার কাছে আমাদের পছন্দসই একটা গরু আছে। বিকেলবেলা আমরা যখন বের হব, হঠাৎ করে আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। আর জ্যৈষ্ঠের ঝড় মানেই ঘূর্ণিঝড়। ঝড় বৃষ্টিতে শহরের স্বস্তি ফিরে এলো ঠিকই, কিন্তু আমাদের যাত্রা 1 ঘন্টা পিছিয়ে গেল। যাওয়ার সময় আমরা জালাল ভাইকে সাথে নিলাম। যদিও তিনি শহরে বাস করেন, তার শিকড় পাতা রয়েছে আই হাই রাহি গ্রামে। তিনি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবেন এবং গরুর দরদামে সহায়তা করবেন। বৃষ্টি ভেজা রাস্তা ধরে আমরা চলতে থাকলাম। ধান কাটা শেষ, ফসলের মাঠ প্রায় ফাঁকা। পথের দুপাশে গৃহস্থদের বাড়ির সামনে খড় পালা করে রাখা আছে। সারা বছর ধরে এগুলো ব্যবহার করা হবে। ঝড়ের এঁকে দেওয়া চিহ্ন দেখতে দেখতে আমরা আই হাই রাহি গ্রামে পৌঁছে গেলাম। নেমেই শুনলাম যে গ্রামের মাঠে ফুটবল খেলা চলছে। এক ঝলক খেলা দেখার জন্য আমরা মাঠে প্রবেশ করলাম, কিন্তু আমরা মাঠে প্রবেশ করা মাত্র বিরতির বাঁশি পড়ে গেল। কাদা ভারী মজা খেলা শুরু করো। গ্রামীণ জীবনের এই দৃশ্যগুলো আমাদেরকে নস্টালজিক করে দিচ্ছিল, কিন্তু আমরা একটা মিশন হাতে নিয়ে এসেছি। ওদিকে বিকেল সন্ধ্যার দিকে গড়াতে শুরু করেছে। গ্রামটাতে আমরা বাড়ি বাড়ি ঘুরে গরু খুঁজতে লাগলাম। কি ধানের এবার বড়োর ফলন কেমন হয়েছে? 18 এটা আরো হয় আপনার 20 মণ 22 মণ করা হয়। এবার আপনার ফলনটা কম, খরা বেশি তো। চল এখানে গরু দেখবো না? দেখা শেষ। কোনটা দেখলেন? ও, এখানে কি আমরা গরু দেখবো? না, চা খাবে। এখানে চা খাবো? সাত আটটা বাড়ি ঘোরার পরে একটা সাদা গরু আমাদের খুব পছন্দ হলো। গরুটার দাম চাইলো 1,20,000। জালাল ভাই খুব সতর্কতার সাথে দরদাম করছে। তিনি আমাদেরকে বললেন যে আমরা আরেকটু ঘুরে দেখি। সাদা গরুটা দেখে ফেরার পথেই সদয়ের সাথে দেখা। কি পাইলেন? হ্যাঁ, দুইটা দেখছে, এটা একটা আছে, একটা মনে হয় সামনে দেখছে। ও ফাইন ফাইন। এটা দেখেন, এটা দেখছে। ডান দিকেরটা সদয়। ও, আপনারই গরু? হ্যাঁ, আপনার নাম বলে তো আমরা আসলাম। হ্যাঁ দুইটা। হ্যাঁ দুইটা। হ্যাঁ ফিট খাওয়ান না? না না, ফিট খাওয়ানো। আপনি কি গরুই পালেন? হ্যাঁ, আমাদের গরু আছে, আমার 4টা আছে। 4টা? হ্যাঁ। আরগুলা কই? আগলা ওই যে মাঠে আছে। ও আচ্ছা, এটা কি তার মানে ছোট? না, এটাই বড়, একটু বড়। হ্যাঁ, এর থেকে এরকম একটা লাল আছে। এটা হোলস্টেইন ফ্রিজিয়ানা জাতের একটা ষাঁড়। সাদাই কালোয় মিশে অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল ষাঁড়টাকে। ও, একে তো মানে বেশ শর্ট জায়গায় বেঁধে রাখছেন। ওরে বাবা, বেশ ঝাঁকে দিচ্ছে। কোনো স্পট নেই? না না হ্যাঁ না আছে। তা আপনি কেন ফিট টিট খাওয়ান না কেন? না না, ফিট আমরা খাই না। কেন খাওয়ান না? না, ফিট খা গরু বিক্রি করা লাগবে ওই টাইমের ভিতর। না, কিন্তু ফিট খাওয়ালে তো আরো মোটা তাজা হতো, আপনার তো ভালো বিক্রি হতো। বিক্রি হতে ভালো, কিন্তু ওরকম করে আমরা গরু পুষি। হ্যাঁ, গরু পোষণ না এভাবে? ওভাবে গরুর ক্ষতি। গরুর ক্ষতি কেমন? ওই যে ফিট খাওয়ালে তো গরু বিক্রি করতে হবে, তখন থামতে পারবে না গরু। তখন টাইমের ভিতরে হয়তো 1 মাসের ভিতরে বিক্রি করা লাগবে তখন ফিট খাওয়ালে। এমনিতেই সদয় আস্তে কথা বলে। গরুটার দাম জিজ্ঞাসা করাতে তার মুখ থেকে কোনো কথাই বের হয় না।
পরে হয়তো কোনো একটা মুহূর্তে সদয়ের মনে পড়ে গরুটা বিক্রি করাটা তার প্রয়োজন। সদয় গরুটার দাম চায় ৮০,০০০ টাকা। আমরা সেটাতেই রাজি ছিলাম, কিন্তু আমাদের জালাল ভাই সেই গরুটার দাম বলে বসে ৭৫,০০০ টাকা। খুব সামান্য দর কষাকষির পর ৭৮,০০০ টাকায় ষাঁড়টা বিক্রি করার জন্য রাজি হয়ে যায় সদয়। এখানে মোটামুটি ২৫ বছর ধরে চা খাই। ইউনিয়নের নাম? গোদাগাড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে জনগণের অত্যন্ত প্রিয় চায়ের স্টল। এখানে খুব উন্নত মানের লাল চা ও দুধ চা পাওয়া যায়। একই পথে আমরা ফিরতে শুরু করলাম। নিজেদেরকে সফল মনে হলো। প্রথার বাইরে গিয়ে আমরা একটা মনমতো কোরবানির পশু কিনে ফেলেছি। সদয়ও খুশি যে তার ষাঁড়টা তার কাছে আরও বেশ কিছুদিন থাকবে। কোরবানির ঠিক আগে সেই ষাঁড়টাকে শহরে পৌঁছে দেবে। রবার্ট ফ্রস্টের দ্য রোড নট টেকেন কবিতার শেষ ৫টা লাইন আমাদের মনে বাজতে থাকলো। যুগ যুগান্তর ধরে আমি যেখানেই যাই বিনীতভাবে একটি কথাই কেবল বলতে চাই, বনের মাঝে একটি পথ দুদিকে বিভক্ত হয়ে গেল এবং আমি সেই পথটাই বেছে নিলাম যে পথে কেউ কখনো হাঁটেনি। আর তারপর থেকেই নতুন নতুন দিগন্ত নতুন নতুন রূপে আমার সামনে উন্মোচিত হতে থাকলো।